রাজধানীর বাসাবাড়িতে জ্বলছে না চুলা। গভীর সাগরে এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেই দেখা দেয় সংকট। দুঃখ প্রকাশ করে দায় সারতে চায় পেট্রোবাংলা। রাঘব বোয়ালদের লাপাত্তা নিয়ে তোপের মুখে দুদক। দেশ ছাড়ার পর কেন নিষেধাজ্ঞা? সাজাপ্রাপ্তদের মধ্যে নাম নেই রথী মহারথীদের। অভিযোগ মানতে নারাজ সংস্থাটি। নর্থ সাউথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য কুমিল্লার সোহেল। কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক। আঙুল ফুলে কলা গাছ দুই ভাই। কক্সবাজারে আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যু। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা, প্লাবিত নিম্নাঞ্চল। কোটা বিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানালো বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা ব্লকের থেকে সরে এসে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়, তবে তা জনদুর্ভোগ সৃষ্টি করে শহর অচল করে নয়। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করল বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেন যে বিষয়টি আইনিভাবে সমাধান হচ্ছে, আশ্বাসও মিলেছে, সেই বিষয়টি নিয়ে আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করা উচিত নয়। রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, এমন মন্তব্য করে সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে বিএনপি জামায়াত ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, আবাসিক হলগুলোতে ফিরে এসেছে। সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, দূরদর্শী, টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই আন্দোলনে ছাত্রলীগের সমর্থন আছে, তবে জনগণকে কষ্ট দিয়ে নয় বলে জানান সাদ্দাম হোসেন। পাশাপাশি মেধা ও কোটা বিপরীতধর্মী নয় বলেও মনে করে ছাত্রলীগ। সুচিন্তিত নয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিপরীত অবস্থানে ছাত্রদল। সরকারি চাকরিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বল্প কোটা ছাড়া অন্য সব কোটা বাতিলের পক্ষে সংগঠনটি। নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে তাদের। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা টানা কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে 56% কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করছেন। এই কোটা বিরোধী আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ মত দিচ্ছেন তাদের মতো করেই। এমন পরিস্থিতিতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও তার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে আগে থেকেই সমর্থন দিয়ে আসছে। এবার ছাত্রদল বলছে, এই কর্মসূচিতে সরাসরি যুক্ত আছেন তাদের কর্মীরা, এমনকি সংস্কারের দাবিও করেন কোটার। ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্রদল তথা বিএনপির বিজয় অনিবার্য। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে চলে এসেছি। আদালতকে ব্যবহার করে তিনি ওই রায়টি তার পক্ষে নিয়েছেন, ঠিক তেমনি তিনি কোটার এই যে একটা নিষ্পত্তি ছিল সেটাকে তিনি আদালতকে ব্যবহার করে আবার কোটাকে পুনঃস্থাপন করেছেন। অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। নয়াপল্টনের ছাত্রদলের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে চলমান নানা অনিয়ম দুর্নীতির বিষয় থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার কোটা ইস্যুতে চক্রান্ত করছে। আদালতকে ব্যবহার করে ক্ষমতাসীনরা কোটা পুনর্বহালের চেষ্টা করছে বলেও দাবি তার। এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, অত্যন্ত ন্যায্য এবং এই আন্দোলনে দেশের সমগ্র জনগোষ্ঠী তাদেরকে সমর্থন দেবে। দেশের নায়ক তারেক রহমান এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি নিয়েছেন। সরকারের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ এখন এক হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমেই পতন হবে ক্ষমতাসীনদের। এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই, তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ। এদিকে সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, একটি মহলের ইন্ধনে কোটা ইস্যুকে জটিল করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং ডাকে ঢাকা মহানগর পুলিশ। ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেন, গত কয়েকদিন রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে তাতে কোনো ধরনের বাধা দেয়নি পুলিশ। কিন্তু আদালতের রায়ের পর ঢাকা মহানগর পুলিশ আশা করে শিক্ষার্থীরা চলমান আন্দোলন থেকে সরে আসবে, কারণ উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই। আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এতদ সংক্রান্তে অন্তত এই এখন যেহেতু 18 সালের পরিপত্র বলবৎ আছে, তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয়। আন্দোলন থেকে সরে না এসে রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির। যেহেতু কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে, এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা, তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটি অব্যাহত থাকবে। প্রশাসন মন্ত্রী গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, একটি মহলের ইন্ধনে কোটা ইস্যুকে জটিল করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতে সমাধানের আহ্বান জানান তিনি। আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজ একটি সমাধান রেখে কেন একটি জটিল জায়গা বেছে নিচ্ছে? আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন। বিসিএস এর প্রশ্ন ফাঁস কিংবা প্রতারণার মাধ্যমে কেউ চাকরি পেয়েছে প্রমাণিত হলে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে, সে কারণে আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। আর দুই শিক্ষার্থীর আইনজীবী বলছেন, বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগ কোনো সিদ্ধান্ত নিলে প্রশ্নের মুখে পড়বে। বৃহস্পতিবার আবারও প্রধান বিচারপতি জানিয়েছেন, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ হতে পারে আদালতে। মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ তো চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। দুই শিক্ষার্থীর আইনজীবী বলছেন, সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই, কেননা বিচারাধীন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা প্রশ্নের মুখে পড়বে, যা হবে আদালতেই। এক্সিকিউটিভ যদি এখন কোনো এসআরও বা কমিশন করে বা কোনো প্রজ্ঞাপন দেয়, তাহলে এটা তাদের এখতিয়ার বহির্ভূত হবে। মাননীয় প্রধান বিচারপতি গতকালকে আদেশে উল্লেখ করেছেন যে তারা তাদের আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবে। আজকে উনি বলেছেন যে আদালতের দরজা ওনাদের জন্য খোলা। সর্বোচ্চ আদালতের আদেশ ও প্রধান বিচারপতির আহ্বানের পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে আদালত অবমাননা এবং এর নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য দেখছেন শাহ মঞ্জুরুল হক। আন্দোলনের কোনো কারণে নেই, এরপরে যদি আন্দোলন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কৃষি জমিতে আইফেল টাওয়ার। ইতালির ভেরোনা শহরের আইফেল টাওয়ারের খবর থাকছে সংবাদের শেষের অংশে। দেশে গ্যাস সংকটে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য সেটি এখন সিঙ্গাপুরে। এর মধ্যেই সরবরাহ লাইনের ত্রুটি দেখা দেয় রাজধানী সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সংকট। তবে পেট্রোবাংলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে দায়িত্ব সারলেও অন্য দায়িত্বশীলরা একেবারেই চুপ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বঙ্গোপসাগরের অদূরে মহেশখালীতে ভাসমান অবস্থায় থাকা দুটি টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত 1100 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। দুটি এলএনজি বহনকারী হলো সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব তরল এলএনজি রূপান্তরের মাধ্যমে গ্যাসের রূপ পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতিগ্রস্ত টার্মিনালটিকে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে, যে কারণে সরবরাহ কমে আসে 600 মিলিয়ন ঘনফুটে। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের তীরবর্তী আনোয়ারা এলাকার চায়না ইকোনমিক জোন অংশে জেটি নির্মাণের সয়েল টেস্ট চলাকালে 42 ইঞ্চি ব্যাসার্ধের একটি গ্যাস পাইপে আঘাত করে। এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকে এই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। মূলত মহেশখালী হয়ে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা মাটির নিচ দিয়ে আনা হয়েছিল এই পাইপ। এর মধ্যে একটি পাইপ শুধুমাত্র চট্টগ্রামে এবং অপরটি সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাজধানী ঢাকার পাইপটি মেরামত হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর চট্টগ্রামের অংশের পাইপে বর্তমানে 220 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অবশ্য আগেও একবার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিবারই টার্মিনালগুলোকে মেরামতের জন্য সিঙ্গাপুর পাঠাতে হয়। পেট্রোবাংলার সর্বশেষ 9 জুলাইয়ের তথ্য অনুযায়ী 3829 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ করা হচ্ছে 2605 মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে মাত্র 609 মিলিয়ন ঘনফুট এলএনজি থেকে দেখানো হলো, বাকি গ্যাসের যোগান আসছে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এলএনজি টার্মিনাল ও সরবরাহ লাইনের ত্রুটির কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভুগছেন গ্রাহকরা। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন সবখানে দুর্ভোগ। বিস্তারিত জানাতে রাজধানীর সেন্ট্রাল রোডে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আসলে বাসাবাড়ির যে গ্যাস সরবরাহ তার যে সার্কেল তা কিন্তু ভেঙে পড়েছে, এটা বলাই যায়। আমরা যেখানে আছি সেন্ট্রাল রোড, এই বাসাটিতে আসলে এই অঞ্চলের মানুষজনদের যে অভিজ্ঞতা, তারা বলছেন যে প্রতিদিন রাত 10টার পরে এখানে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ শুরু হয় এবং সেটি একেবারে সকাল 6টা বা 7টা পর্যন্ত থাকে, এরপরে আবার সেটি চলে যায়। অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করছেন তাদের আসলে রান্না এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে এক বিপুল তারা সমস্যার মধ্যে পড়েছেন। আপনি দেখছেন যে এই বাসা যে বাসাটিতে আমরা এসেছি, এই বাসায় যারা বসবাস করেন তারা বলছেন যে শুধুমাত্র রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত গ্যাস এখানে সরবরাহ থাকে। এরপরে তাও সেটির যে একেবারে কম, 10টার পরে গ্যাস মূলত আর থাকেই না এবং সেটি আসে আবার রাত 10টা। সুতরাং এরা বলছেন তারা রাতের বেলা যখন তাদের গ্যাস আসে তখন তারা এখানে রান্নাবাড়া করেন এবং সেটি তারা রান্নাবাড়া করার পরে সেটি তারা পরের দিন দুপুর পর্যন্ত খাওয়ার জন্য সেটা তারা রেখে দেন। কেউ দোকান থেকে কিনে খাচ্ছেন বা এলাকায় যে রেস্টুরেন্টগুলো রয়েছে তারাও আসলে এখন বলছেন যে তাদের এলপিজি গ্যাসের যে সিলিন্ডার তা ছাড়া আসলে তাদের আর কোনো উপায় নেই। শুধু এই সেন্ট্রাল রোড নয়, রাজধানীর আমরা যে কয়েকটা অঞ্চল ঘুরে দেখেছি, হাতিরপুল, তারপরে সেন্ট্রাল রোডের কাঁঠাল বাগান, ভূতের গলি, ধানমন্ডি এবং এই আশপাশের বেশ কিছু এলাকায় একেবারে গ্যাস নেই। যে বাসাটিতে আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে যারা বসবাস করেন তারা বলছেন এই সকাল থেকে দুপুর 12টার সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত গ্যাসই আসেনি। সুতরাং তাদের যে রান্না বাড়ার যে কাজ তারা তা আসলে এখন পর্যন্ত ওইভাবে করে সারতে পারেননি এবং তারা বলছেন যে অধিকাংশ সময়ই আসলে তারা বিভিন্ন জায়গা থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছেন। এই অঞ্চলের পাশাপাশি বিশেষ করে পুরান ঢাকা এবং গেন্ডারিয়া, নাজিরা বাজার, এই সমস্ত অঞ্চলেও কিন্তু প্রচণ্ড সংখ্যক মানুষের এরকম অভিযোগ রয়েছে এবং তারা বলছেন যে তাদের বাসা বাড়িতে আসলে রান্না করে খাওয়ার মতো গ্যাসও আসলে নেই এবং সেটি আসলে গত দুদিন ধরে একেবারে সরবরাহ একেবারে নিম্ন স্তরে এসে পৌঁছেছে। আপনি বুঝতেই পারছেন যে বাসাটিতে আমরা আছি সকাল 10টা থেকে এখন পর্যন্ত, সকাল 7টা থেকে এখন পর্যন্ত কোনো গ্যাসই আসেনি। এই ছিল আমার কাছে সেন্ট্রাল রোড থেকে গ্যাস সরবরাহ সংকটের সর্বশেষ তথ্য।
রাজধানীর গ্যাস সংকটের খবর জানছিলাম সেন্ট্রাল রোড থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণি কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের প্রশ্ন। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণি কলেজে। আজকে অন্যান্য কলেজের মতো চট্টগ্রামের এই বিজয় সরণি কলেজেও কিন্তু এইচএসসি যে পরীক্ষা ছিল সেটি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসেন, কিন্তু আসার পরে আজকে তাদের পরীক্ষা ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের, কিন্তু তারা এসে দেখে তাদের হাতে তারা পেয়েছেন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। এবং এরপরেই মূলত এখানে যারা পরীক্ষার্থীরা ছিল সায়েন্স বিভাগের তাদের আমরা দেখেছি পরীক্ষা শুরু হয়েছে ঠিক 12টার পরে, কিন্তু আমাদেরকে ভেতরে কেন্দ্র সচিবের সাথেও আমরা কথা বলতে পারিনি। আমরা দেখেছি এখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনিও ভিতরে প্রবেশ করেছেন। আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন কেন্দ্র সচিবের ভুল কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা প্রশ্ন দেয় তাদের ভুলের কারণে, এ ধরনের অসতর্কতার কারণেই এই ধরনের একটি ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং 12টার পরে এখানে পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, তাদেরকে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি কি কারণে একটার সময় তাদের সন্তানদের পরীক্ষা শেষ হয়নি বা কি কারণে দেরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন তারা অনেকটা উদ্বিগ্ন অবস্থায় আছে। এবং চট্টগ্রামে আজকে যেহেতু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু যারা অভিভাবকরা রয়েছে তাদের সন্তানদের জন্য তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ থেকে। প্রায় অনেকে 8:30 9টা বাজে পরীক্ষা কেন্দ্রে এসেছেন, কিন্তু এখনও 2টার বেশি সময় হয়ে গেল, কিন্তু তারপরও এখনও কেন তাদের সন্তানরা পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকে বের হয়নি তেমন কোনো তথ্য কেন্দ্র সচিব কিংবা এখানে কেউই তাদেরকে জানায়নি। সে কারণে তারা কিন্তু উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি এখানে আজকে যেহেতু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই প্রশ্নটি না এসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন এখানে এসেছেন। এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যেহেতু দ্বিতীয় পত্রের প্রশ্নটি আসলে ফাঁস হয়ে গেছে, সেক্ষেত্রে দ্বিতীয় পত্রের প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষা হবে না, সেক্ষেত্রে তাদের যে বিকল্প ব্যবস্থা আছেন সেই বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যখন পুরোপুরি পরীক্ষা শেষ হবে, যখন শিক্ষার্থীরা বের হবেন, তখন আমরা তাদের সাথে পুরোপুরি কথা বলে কেন্দ্র সচিবের সাথে কথা বলে আসলে বুঝতে পারবো কি ঘটনা ঘটেছিল, এখানে কি কারণে প্রশ্নপত্র ভুল এসেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। 2004 সালে দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে প্রায় প্রতি বছরই হাজার হাজার অভিযোগ জমা পড়েছে দুদকে। 90 থেকে 95% অভিযোগ আমলেই নেয়নি দুদক। আর আমলে নেওয়া অভিযোগগুলোর মধ্যে মামলা এবং সাজার সংখ্যা আরও অনেক কম। অভিযোগ আছে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রথী মহারথীদের নাম প্রায় শূন্যের কোঠায়। অধিকাংশ ক্ষেত্রে দুদক অভিযোগপত্র জমা দিয়েছে রাঘব বোয়ালরা লাপাত্তা হওয়ার পরে। তবে এমন অভিযোগ মানতে নারাজ সংস্থাটির আইনজীবী। বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করে দুদক। আতাউর কাউসারের রিপোর্ট। কখনো নিজেদের তথ্যে, কখনো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বেশিরভাগ ক্ষেত্রেই নথিভুক্তির মাধ্যমে ঘটে অনুসন্ধানের সমাপ্তি, আর মামলা হলে অভিযুক্ত ব্যক্তির দায়মুক্তি ঘটছে চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে। অর্থাৎ দুর্নীতি প্রমাণ করতে পেরে সাজা ভোগ করানো গেছে এমন ব্যক্তির সংখ্যা হাতে গোনা। এক্ষেত্রে উচ্চ আদালতে আপিলের দীর্ঘসূত্রতা বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন দুদকের সাবেক এ মহাপরিচালক। মামলাগুলো দুদকের আদালতে আছে, সেই আদালতে মামলা নিষ্পত্তি হয় বছরে 10%ও হয় না। ট্রায়াল কোর্টে মামলা বিচার হয়তোবা ঠেলে টুলে কোনো মতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু হাইকোর্টে এসে দেখা যাচ্ছে এইগুলো আবার জমে যাচ্ছে, এগুলো নিষ্পত্তি হচ্ছে না। দুদকের আইনজীবীও বলছেন বিচারিক প্রক্রিয়ার কারণেই এ দীর্ঘসূত্রতা। দুর্নীতিবাজ বড় হোক বা ছোট, সকলের বিরুদ্ধেই সজাগ ও সক্রিয় দুদক। জেনারেল এরশাদের কনভিকশন হয়েছে, প্রাইম মিনিস্টার কাজী জাফরের কনভিকশন হয়েছে, বেগম খালেদা জিয়ার কনভিকশন হয়েছে, দুদকের মামলাতে মুফাজ্জল হয়েছে, হাইকোর্টে অ্যাকুটেল হয়েছে, অ্যাপিলিটেশন পেন্ডিং। হাজি সেলিমের মামলা কনভিকশন হাইকোর্ট পর্যন্ত একটা অংশ বহাল আছে, সেটাও অ্যাপিলিটেশন পেন্ডিং। বদির মামলা কনভিকশন হয়েছে, হাইকোর্টে অ্যাপিল পেন্ডিং। আপিল সপ্তাহে হয়তো শুনে 1 দিন বা 2 দিন, এগুলো অনেক প্রসিডিউরের কারণে এটা ডিলে হয়। আবার অনেকগুলি তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা সেটা দ্রুতভাবে করতে পারছি, যেমন ডিআইজি মিজান, তারপরে ডিআইজি প্রিজন বজলুর রশিদ। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গে একইভাবে দুদককে অন্ধকারে রেখে লাপাত্তা হয়ে আছেন বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত অনেক ব্যক্তি। অনেকে আবার পালিয়েছেন দুদকের নাকের ডগা দিয়েই। তাদের দেশ ছাড়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
সম্প্রতি বেনজির আহমেদের সপরিবারে লাপাত্তা হওয়ার পর প্রশ্ন উঠে ব্যবস্থা গ্রহণে দেরি করেছে দুদক চেয়ারম্যান তখন জানিয়েছিলেন একজন কমিশনার দেশের বাইরে থাকায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়েছিল। আপনি বোধহয় এপ্রিলের 5 বা 6 তারিখে আসছেন, হ্যাঁ 7-8। আপনি এপ্রিলে কবে গেছেন জানি যেতে বাইরে? এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই। দুদকের সাবেক মহাপরিচালকের মতে এগুলো খোঁড়া অজুহাত। এখানে 2 জন কমিশনারের মধ্যে যদি একজন দেশের বাইরে থাকে, সেই কারণে কমিশন অচল হয়ে যাচ্ছে না। কারণ একজন কমিশনার আর একজন চেয়ারম্যান তো বর্তমান আছেন, দুজনে মিলেই তারা সিদ্ধান্ত নিতে পারতেন, এবং তারা ওই সময়টায় কেন সিদ্ধান্ত নেননি সেই জবাবটা তো দিচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে দুর্নীতি দমনে দুদকের থাকতে হবে সদিচ্ছা, ব্যবহার করতে হবে সব হাতিয়ার, নিজেদেরও থাকতে হবে দুর্নীতিমুক্ত। কমিশনার চেয়ারম্যান আছেন, তাদের একটু সাহসী হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার 17 জনের একজন আবু সোলেমান মোহাম্মদ সোহেল। তার গ্রেফতারের খবরে গ্রামের বাড়ি কুমিল্লায় তৈরি হয়েছে চাঞ্চল্য। অল্প কয়েকদিনে সাধারণ গৃহস্থ বাবা ও জুয়েলারির দোকান চালানো ভাইয়েরা কি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত বাহার রাহানের ছবিতে ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের নানা ফিরিস্তি উঠে আসছে গণমাধ্যমে। এবার সামনে এলো অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবু সুলেমান মোহাম্মদ সোহেল ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব। নিজেকে একজন প্রপার্টি ডেভেলপার পরিচয় দেওয়া সোহেলের গ্রামের বাড়ি দেখতে সাধারণ হলেও বাড়ির চারপাশে তার বাবা বোনের নামে কিনেছেন 15 একরের বেশি জমি। এছাড়া গত বছর 1.5 কোটি টাকায় কিনেছেন 60 শতকের আরও একটি জমি। স্থানীয়রা জানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক সোহেলের বাবা আব্দুল ওহাব এলাকায় ওহাব বিএসসি নামে পরিচিত। পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমিজমা লোক দিয়ে চাষাবাদ করে 3 ছেলে ও 2 মেয়ে নিয়ে কোনো রকমে জীবনযাপন করতেন তিনি। তবে কয়েক বছরের ব্যবধানে রাতারাতি পাল্টে যেতে থাকে তাদের আর্থিক অবস্থা। সোহেলের 2 ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় গড়ে তুলেছেন ওহাব জুয়েলারি নামে 2টি প্রতিষ্ঠান। তবে ব্যবসায়িক অবস্থা তেমন ভালো নয়। এছাড়া 2 বোনের মধ্যে লাকি আক্তার স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায়, আর ছোট বোন হালিমা আক্তার আছেন মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে। এত সম্পদের উৎস নিয়ে সন্দিহান স্থানীয়রা। শুনছি গার্মেন্টসের ব্যবসা করে, ঢাকাতে থাকে, তারা অনেক সম্পদ কিনছেন। কিভাবে কিনছে এটা সঠিক বলতে পারেন? শোনেন আমি কিছু সে তো ঢাকাতে আছে, কোনো জায়গা টাকা থাকলে আপনারা আইডেন্টিফাই করেন উনি এটা ষড়যন্ত্রের শিকার। সে সোহেলের লেখাপড়া হাতে খড়ি গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যাকালীন EMBA শেষ করেন। পরে ঢাকা মিরপুরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। গাইবান্ধায় 2 দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। দুর্গত এলাকার খবর জানাতে ফুলছড়ির উড়িয়া এলাকায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। উজানের ঢল এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু গাইবান্ধায় ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। গেল 2 দিন থেকে কিন্তু ঘাঘট এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু কমার কারণে কিন্তু গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল, কিন্তু আজ সকাল থেকে কিন্তু সেই অবস্থার আরও অবনতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দুপুর 12টার সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্রের পানি কিন্তু 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ঘাঘট নদীর পানিও কিন্তু গেল দুপুর 12টা পর্যন্ত কিন্তু 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একেবারে খুব কাছাকাছি দিয়ে ঘাঘট নদীর পানি বিপদ সীমার প্রবাহিত হচ্ছে। আর এই যে পানি বৃদ্ধি কিন্তু 1 সপ্তাহ থেকে বন্যা কবলিত হয়ে আছে জেলার 4টি উপজেলার প্রায় 26টি ইউনিয়ন। এই সব এলাকার কিন্তু অর্ধা লক্ষাধিক মানুষ যখন বন্যার উন্নতির দিকে যাচ্ছিল, পানি
যখন কম ছিল, যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু আজ থেকে আবারও পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু তারা আবারও বন্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। তারা যেটা বলছে যে তারা দীর্ঘদিন থেকে, দীর্ঘ প্রায় এক সপ্তাহের অধিক সময় থেকে তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাড়িঘর ডুবে যাওয়ার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু স্থানে তারা আশ্রয় নিয়েছে। সেখানে কিন্তু শুকনো খাবার, ত্রাণ এবং তাদের বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আমরা প্রতি বছর বন্যায় যেটা দেখি যে প্রত্যেক উপজেলায় বন্যা দুর্গত এলাকায় কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়ে থাকে। আমরা কিন্তু উপজেলাতেও কিন্তু এই মেডিকেল টিম পরিলক্ষিত হচ্ছে না। এবার বন্যার্ত লোকজন যেটি বলছেন যে যেহেতু এক সপ্তাহের অধিক সময় ধরে বন্যা দুর্গত এলাকায় পানি আছে, সে কারণে কিন্তু বিভিন্ন ডায়রিয়া এবং তাদের হাতে পায়ে ঘা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মেডিকেল টিম কিন্তু তারা পাচ্ছে না। মেডিকেল টিম, ঔষধ বা প্রাথমিক কোনো সরবরাহ কিন্তু এই বন্যা যে দুর্গত এলাকা সেগুলিতে আমরা দেখছি না। পাশাপাশি এই সব চর অঞ্চল, বিশেষ করে কিন্তু ডুবে আছে গাইবান্ধার চর অঞ্চল। সেই চর অঞ্চলগুলোর যে তাদের যে প্রধান সম্পদ গোখাদ্য, গরু, সেই গরুরও কিন্তু গোখাদ্যের একটি চরম সংকট দেখা দিয়েছে। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত হয়ে জানছিলাম গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর। বেসরকারিভাবে .bd কিংবা .বাংলা ডোমেইন কিনতে যেতে হয় মন্ত্রী পর্যন্ত। এ নিয়ে বিরক্ত খোদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। প্রশ্ন তুলেছেন কেনার প্রক্রিয়া নিয়েও। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে ডোমেইন কেনার প্রক্রিয়া 1 মিনিটে শেষ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন তিনি। ওয়েবসাইট পরিচালনার জন্য ডোমেন কিনতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপরই বেশি নির্ভরশীল ব্যবহারকারীরা। এক্ষেত্রে চাহিদার শীর্ষে থাকে .com কিংবা .net। বিপরীতে এখনো বেসরকারি পর্যায়ে আগ্রহ তৈরি করতে পারেনি বিডি বা .বাংলা ডোমেন। বৃহস্পতিবার দেশীয় ডোমেনের এমন দশা নিয়ে খোদ প্রযুক্তি প্রতিমন্ত্রীর কণ্ঠে প্রকাশ পেল বিরক্তি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানালেন, এসব ডোমেন কিনতে কখনো কখনো যেতে হয় মন্ত্রী পর্যন্ত। একটা ডোমেইন পাওয়ার জন্য যদি একজন স্টার্টআপকে বা একটা কোম্পানিকে মন্ত্রী পর্যন্ত অভিযোগ জানাতে হয়, তাহলে বিটিসিএল এর কাজটা কি? সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে হঠাৎ উপস্থিত হন প্রতিমন্ত্রী। এ সময় ডোমেন কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার নির্দেশ দেন তিনি। একদিনে দেওয়াটা কোনো সফলতা না, এখনকার দিনে 1 মিনিটে দিতে হবে। সেমিনারে বিডি ও .বাংলা ডোমেনের নিবন্ধন উন্মুক্ত করে দেওয়ারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। শেয়ার করলো ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধানের ওপর জোর দিয়ে বুধবার এই প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের 56তম অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। বাংলাদেশের উদ্যোগে ওআইসির সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করা হয় এই প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধ। নিরাপদ বিশ্ব গড়তে নিজেদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ন্যাটো সম্মেলনের বিস্তারিত জানিয়েছেন দস্তগীর জাহাঙ্গীর। ইউক্রেনের সমর্থনে এবং আমাদের সকল মানুষের মূল্যবোধকে সুরক্ষিত রাখতে ওয়াশিংটন শীর্ষ সম্মেলনে আমরা আবারও নেটোর ঐক্য ও শক্তি প্রদর্শন করব, বলেন ইয়েন্স স্টোলটেনবার্গ, নেটোর বিদায়ী মহাসচিব। 9 জুলাই 3 দিনব্যাপী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 75তম সম্মেলন শুরু হয় ওয়াশিংটন ডিসিতে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটকে নেটোর পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগ করা হয়েছে, যিনি ইয়েন্স স্টোলটেনবার্গের স্থলাভিষিক্ত হবেন আগামী 1 অক্টোবর 2024। সেদিন থেকে তিনি মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথম দিনের অধিবেশনেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, নেটো অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ইউক্রেন একটি স্বাধীন সার্বভৌম দেশ আছে, থাকবে। আমরা রাশিয়াকে কোনো ক্রমেই জয়লাভ হতে দিব না। 12 সদস্য নিয়ে নেটো
4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসি থেকে যাত্রা শুরু করে আজ নেটোর সদস্য সংখ্যা 32টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার মাঝে প্রাক্তন ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোর অনেক দেশ 1989 সাল থেকে ধাপে ধাপে যোগদান করেছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যে ডিসিতে এসেছেন সামিটে যোগ দিতে। প্রেসিডেন্ট বাইডেনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এ শীর্ষ বৈঠকে ইউক্রেনকে সার্বিক সহযোগিতা প্রদান, প্রতিরোধ এবং প্রতিরক্ষা, জলস্থল, অন্তরিক্ষ ও সাইবার স্পেসের নিশ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও বাজেট নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে 32 দেশের প্রতিনিধিদের সম্মানে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া নৈশ ভোজের আয়োজন। 11 জুলাই শেষ দিনের আয়োজনে থাকছে রাষ্ট্র ও সরকার প্রধান, ইন্দো প্যাসিফিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে উত্তর আটলান্টিক কাউন্সিলের সভা, রাষ্ট্র ও সরকার প্রধানদের পর্যায়ে নেটো ইউক্রাইন কাউন্সিলের সভা ও মহাসচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘটবে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। অলিম্পিক গেমস সামনে রেখে কৃষি জমিতে আইফেল টাওয়ার এঁকে তাক লাগিয়ে দিয়েছেন ইতালিয়ান ভূমি শিল্পী দারিও গাম্পারিন। 2 একর জমির ওপর আঁকা চিত্রটি তিনি অলিম্পিক গেমসকে উৎসর্গ করেন। 4 বছর পর পর অনুষ্ঠিত অলিম্পিক গেমস ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে চলে নানা জল্পনা কল্পনা। চলতি মাসের 26 তারিখ থেকে এই গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে ইতালির শস্য ক্ষেতে আইফেল টাওয়ার আঁকেন একজন ভূমিশিল্পী, জনপ্রিয় ইতালীয় ভূমিশিল্পী দারিও গাম্বারিন। ভেরোনায় জন্মগ্রহণকারী 67 বছরের এই শিল্পী আলোচনায় আসেন বৃহৎ আকৃতির আইফেল টাওয়ারের ছবি এঁকে। ইতালির ভেরোনা শহরের গ্রামাঞ্চলের একটি শস্য ক্ষেতে তিনি আইফেল টাওয়ার আঁকেন। অলিম্পিকের 5টি প্রতীকের ওপর আঁকা হয় টাওয়ারটি। 2 একর জমিতে করা এই কাজটি তিনি আসন্ন প্যারিস অলিম্পিক গেমসকে উৎসর্গ করেন, শান্তির উদ্দেশ্যে, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করবে। কাজটি করার আগে তিনি ভূমি পরিমাপ করে দেখেননি, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে কাজটি সম্পন্ন করেন। এর আগে তিনি পোপ ফ্রান্সিস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের এবং ইতালির জাতীয় ফুটবল দলের প্রতিকৃতি এঁকেছেন শস্য ক্ষেতে। শুধুমাত্র ট্রাক্টর এবং লাঙল ব্যবহার করে আঁকা এ কাজ আগ্রহ জাগায় শিল্পপ্রেমী মানুষের মনে। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন। সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় শিক্ষার্থীরা উদ্বিগ্ন, অভিভাবক। এবং রাজধানীর বাসাবাড়িতে জ্বলছে না চুলা, গভীর সাগরে এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেই দেখা দেয় সংকট। দুঃখ প্রকাশ করে দায় সারতে চায় পেট্রোবাংলা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মোটরসি, আপনাকে আবারও ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।